যা শিখবা শেখার মতো শিখবা, যা দেখবা চোখ খুলে দেখবা, যা শুনবা কান খুলে শুনবা। আমরা তো মনে করি সিমেন্ট বেশি দিয়ে দেওয়াটা খুব ভালো, কিন্তু সর্বক্ষেত্রে সেটা ভালো নয়। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। যেটা যেখানে যেটুকু প্রয়োজন সেটুকুই আসলে দেওয়া উচিত। ডিজাইন করা ছিল 3000 PSI কংক্রিটের জন্য, কিন্তু যেই রেজাল্ট প্রডিউস করা হয়েছে সেটা 4000 থেকে 6300 PSI কংক্রিট প্রডিউস করা হয়েছে। তো একটা টান আছে, একটা শব্দ আছে টান, মানে যখন ঢালাইটা শুকায় দুইটা একটা যে অতিরিক্ত পানি যেটা ব্যবহার করা হয় সেটা শুকায় যায়, সেখান থেকে টান সৃষ্টি হয়। আবার এই যে অতিরিক্ত সিমেন্ট ভরো, যে সিমেন্টের একটা স্বাভাবিক কিন্তু আছে যে ওটার ওটা টান পড়ে, এটা ড্রাইং শ্রিঙ্কেজ আর টেম্পারেচার শ্রিঙ্কেজ, এই দুইটা মিলে প্লাস স্ট্রাকচারের জিওমেট্রি অফ দি স্ট্রাকচারে তিনটা কারণে ওই ক্র্যাকগুলো হয়েছিল। তো যাই হোক, পরে তো ওটা শেষ হলো, পরে ঢাকায় চলে আসলাম। আসার পরে আমার পোস্টিং হলো ঢাকা মিউজিয়ামে, যেটা শাহবাগে অবস্থিত। তখনকার সময়ের জন্য এটা অনেক বড় একটা প্রজেক্ট ছিল। তো আমার সৌভাগ্য যে এটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং 4 বছরের সম্পৃক্ত ছিলাম। এটার সাথে থেকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি এবং সেগুলো সফলভাবে ক্রস করেছি। ইন দ্য মিন টাইম অ্যাটমিক এনার্জি কমিশনের যেটা বলতেছিলাম যে সেটা আরেকটা প্রজেক্ট ছিল। এক পর্যায়ে যে সেই প্রজেক্টের দায়িত্ব আমার কাছে আসলো, সেই প্রজেক্টটা কোথায়, সাভারে ইপিজেডের ঠিক উল্টা পাশে অ্যাটমিক এনার্জি একটা প্রজেক্টে 270 একর জায়গার উপরে, যেখানে একটি 3 মেগাওয়াট রিসার্চ রিয়েক্টর কিন্তু অপারেশন আছে। এটা হয়তো আমরা অধিকাংশই জানি না, রূপপুরের সম্বন্ধে আমরা জানি, কিন্তু রিয়েক্টর কিন্তু আগে থেকে আসছে। তো এইটা 80-র প্রথম দিকের ঘটনা, 80 সালের প্রথম দিকের ঘটনা। তখন জিয়াউর রহমান সাহেব 5 কোটি টাকা দিয়েছেন এই প্রজেক্টের জন্য। তখন 5 কোটি টাকা কিন্তু অনেক টাকা। আমি জানি না এখন এটার ইকুইভ্যালেন্ট কত টাকা হবে। যাই হোক, তো টাকাটা পাওয়ার পরে অ্যাটমিক এনার্জি নড়াচড়া করে বসে, তারপরে যেটাকে কিছুটা করতে হবে। তখন ডিজাইন, প্রথমে হলো বিল্ডিংটা ডিজাইন করতে হবে। তো এটা অলরেডি একটা পারচেজ এগ্রিমেন্ট হয়ে গেছে চিটাগাং আর আমেরিকান একটা কোম্পানি, জেনারেল অ্যাটমিক, যারা রিয়েক্টর সাপ্লায়ার। তো ওনারা ভাবছিলেন যে একটা রিয়েক্টর বিল্ডিংয়ের মতো একটা সেন্সিটিভ স্ট্রাকচারে বাংলাদেশের কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার এটা ডিজাইন করতে পারবে না, বরং এটা আমরা ওখান থেকে ডিজাইন করে নিয়ে আসি। তো এই কথা শুনে, যেহেতু আমি প্রজেক্টের দায়িত্ব ছিলাম, এটা আমাকে বলছিল, প্রজেক্ট অফিস থেকেই আমাকে বলছিল যে এরকম একটা কথাবার্তা হচ্ছে। শুনে আমি একটু কি বলবো, খেপেই গেলাম যে এটা কী কথা হইলো। বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট পারবে না, এটা ওনারা বুঝলেন কেমন করে? আমরা যদি সুযোগ না পাই, তাহলে সুযোগ যদি নাই দেওয়া হয়, তো আমরা প্রমাণ করবো কী করে আমরা পারি কি পারি না। তাই এই কথা কাকে বলবো? শেষ পর্যন্ত চেয়ারম্যান অ্যাটমিক এনার্জি কমিশনের ডক্টর আনোয়ার হোসেন ছিলেন মনোনীত অফিস, আমি ওখানে যে উপস্থিত। যাই হোক, ওনার রুমে ঢুকলাম, ঢোকার পরে তো উনি তো আমাকে দেখে অবাক। 77-এ পাস করছি, 80-র কথা বলছি, 3 বছর পরে। তখন আমার হাইট বোধহয় এখনকার বর্তমান যা ছিল তাই ছিল, কিন্তু টোটাল ওয়েট ছিল বোধহয় 110 বা 112 পাউন্ড, যেটা আমার এখন 90 কেজি। যাই হোক, আমাকে উনি বুঝতে পারছিলেন না যে বাচ্চা ছেলে এসে কী নিয়ে কথা বলতে আসছে। তা আমি বললাম যা কথা, সাহস করে সবই বলে ফেললাম যে না, এটা তো হতে পারে না, মেনে নেওয়া যায় না, একটা সুযোগ তো দিবেন অন্তত। তো তখন উনি বললেন যে বাবা, তোমার কথা তো এটা হবে না, তোমার ডাইরেক্টর সাহেবরা কই, মজিদ সাহেব কই, মাহবুল হক সাহেব কই? না, আপনি বললে ওনারা আসবেন। বলে হ্যাঁ, ওনাদেরকে নিয়ে আসো। তো পরে একটা মিটিং অর্গানাইজ করা হলো। করার পরে সেখানে সেন্টারে, যেটা এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে অ্যাটমিক এনার্জি কমিশনের যে হেডকোয়ার্টার, সেখানে মিটিংটা অ্যারেঞ্জ করা হলো। তো উনিও ছিলেন, অন্যান্যরা ছিলেন, মাহবুল হক সাহেব, মজিদ সাহেবও ছিলেন। তো ফাইনালি ওনারা একটা সুযোগ দিলেন আমাদেরকে, 1 মাস সময় বেঁধে দিয়ে। 1 মাসের মধ্যে যদি আমরা যাইটা জমা দেই, যাই কিছুকে জমা দেওয়ার পরে এটা আমেরিকায় পাঠানো হবে। তারা যদি মনে করে যে কিছু একটা হয়েছে, তাহলে দেখা যাবে যে কী করা যায় পরবর্তীতে। তো উই টুক দ্য চ্যালেঞ্জ, ফাইনাল সাবমিশন করলাম 1 মাসের মাথায়। মোয়াজ্জেম হোসেন নামে একটা কোঅর্ডিনেটিং অফিসার ছিলেন, ওনার মাধ্যমে এটা পাঠানো হলো আমেরিকাতে। তখন তো আর এত দ্রুত কিছু হতো না, ইমেলের যুগ ছিল না, কিছু ছিল না, ডাকেই যেত। তো যেতে আসতে 1 মাস পার হয়ে গেল। তো আসলো যেটা, যে ওদের যে মন্তব্যটা আসলো, সেটা রিমার্কেবল। ওই চিঠিটার শুরুতেই যে সেন্টেন্সটা আমার এখনো মনে আছে, ওরা লিখছে যে হোয়াট ইউর কনসালটেন্ট হ্যাজ ডান ইজ জাস্ট এক্সিলেন্ট। আমরা তো অ্যাপ্রিশিয়েট করতেও জানি না, করি তো নাই, আর জানিও না, ভাষাটাও জানি না। সেন্টেন্সটা কে ছিল? হোয়াট ইউর কনসালটেন্ট হ্যাজ ডান ইজ জাস্ট এক্সিলেন্ট, হাউএভার উই হ্যাভ সার্টেন অবজারভেশনস, অফকোর্স ইফ ইউর কনসালটেন্ট এগ্রিজ। যাই হোক, তারপর সেই প্রজেক্ট কিন্তু সফলভাবেই কিন্তু আলটিমেটলি শেষ করা হয়েছে। তো এক পর্যায়ে যে কিছু কিছু বিষয়ে একটু আটকে গেছিলাম, আর কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যেটা কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না। তখন মাহবুব হক স্যার একটা প্রস্তাব দিলেন যে একটু, যেখানে রিয়েক্টর অলরেডি রান করতেছে, এরকম কোথাও কি টিম যেতে পারে, যেটা আওয়াল সাথে যাবে।
তো যাক প্রস্তাবটা পাস হলো, প্রস্তাব গেল এবং সে অনুযায়ী সবই হলো টলো, কিন্তু ফাইনালি দেখা গেলো যে আমি নাই ওই টিমের মধ্যে। একটা টিম জাপান কোরিয়া যাবে, অ্যাটমিক এনার্জি 3 জনের মধ্যে ওই যে একজন তো প্রজেক্ট ডাইরেক্টর, একজন হলো আইনটি ডাইরেক্টর মান্নান সাহেব, আরেকজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন মুস্তাক সাহেব, আমার নামগুলো এখনও মনে আছে। প্রজেক্ট ডাইরেক্টর নাম ছিল হাবিবুদ্দিন সাহেব, উনিও পরবর্তী চেয়ারম্যান হয়েছেন অ্যাটমিক এনার্জি কমিশনের। এনিওয়ে, ইন দ্য মিন টাইম যেটা হলো যে এটা কেমন হলো বিষয়টা, তো মাহবুব হক স্যার বললেন যে আরে যাওয়ার তো দরকার আওয়ালের, আপনারা তো বহু দেখছেন, তো লাভ তো নাই কিছুই। আচ্ছা ঠিক আছে, তো এটা ফান্ডটা দিচ্ছিল ইউএনডিপি। তো এখন সেখানে কী হয়েছে ঘটনাটা, প্রস্তাবটা গেছে মন্ত্রণালয় পরে এটাকে পাঠাইছে ভিয়েনাতে, মন্ত্রণালয় থেকে আমার নামটা কেটে দিছে। তো স্যারের কথা হলো ঠিক আছে, পরের দিনে উদ্যানি করার অবস্থা আমাদের আছে, তো অসুবিধা নেই, বিসিএল উইল বিয়ার দ্য কস্ট, আওয়ালের খরচটা বিসিএল বিয়ার করবে, তারপরে কি আওয়াল এই টিমে ইনক্লুড হতে পারবে কিনা। তো বিষয়টা যেহেতু এটা রিয়েক্টর ইনস্টলেশন ভিজিট করার ব্যাপার, সেখানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি থেকে পারমিশন ছাড়া ওখানে ঢুকতে দেবে না। তো যাক পরে আলাদাভাবে প্রস্তাবটা গেল, এটুকু পর্যন্ত জানি, কি হচ্ছে না জানি না। হঠাৎ করে একদিন শুক্রবার দিন সে সকাল থেকে মাহবুব হক স্যার আমাকে হন্যয়ে খুঁজতেছেন, কথা খুঁজে পাচ্ছেন না। আমি এখন মিউজিয়ামের ভিতরেই ছিলাম, সে ঢালাই চলতেছিল, সাইড থেকে সরাসরি এলিফ্যান্ট রোডে থাকতাম, ওখানে যেয়ে আমি ওখানে আছি, ওর সাইট অফিসে জানে না যে আমি ওখানে ওই দিন ছিলাম। 12টার সময় যোগাযোগ হলো যে এরকম আমি আছি এবং আমাকে ডাকা হলো, আমি ফোনে কথা বলতেছি। তো স্যার প্রথমেই জানতে চাইলেন যে আমার পাসপোর্ট করা আছে কিনা। তাই বললাম স্যার করা আছে। বলে তাহলে এখন শিগগির এখনই তুমি বাসায় যে পাসপোর্টটা নিয়ে অ্যাটমিক এনার্জি প্রজেক্ট অফিসে যাও। প্রজেক্ট অফিসটা ছিল সায়েন্স ল্যাবরেটরির পিছনে, যেটা প্রিয়াঙ্গন শপিং সেন্টার, ওই প্লটের উপর, ওখানে একটা দোতলা বাড়ি ছিল ওখানে। তা আমি ওখানে গেলাম, যেহেতু শুক্রবার ছিল, তখন শুক্রবার খোলা ছিল, তখন তো রোববার বন্ধ ছিল। কিন্তু এসা সাহেব এসে না পরে শুক্রবারটাকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছেন। যাই হোক, তো ওখানে দেখি যে এক ভদ্রলোক বসে আছেন, তার জামাই কোরিয়ান এম্বাসিতে, সাউথ কোরিয়ান এম্বাসিতে চাকরি করে। উনি একটা কার্ড দিয়ে বললেন যে আপনি যান, আমার জামাইকে দেন এটা, মানে ইনফ্যাক্ট সত্যি কথা কি রোববারে আমাকে ফ্লাই করতে হবে, তার মধ্যে কোরিয়ার ভিসা নিতে হবে, পরের দিন টিকিট ইস্যু করতে হবে, অনেক কিছু বাকি রয়ে গেল। তো ভিসা পাইলে না পরবর্তী অ্যাকশন। তা আমি গুলশানে গেলাম, যাই কার্ডটা দিলাম, তারপরে যাক পরে পাসপোর্ট জমা নেওয়ার 1.5 ঘন্টা পরে একটা ফিজের টাকা ছিল, সেটা দেওয়ার পরে আমাকে ভিসা দিয়ে দিল। শনিবার দিন কোনো রকম একটা টিকিট ইস্যু হলো। তখন তো নিয়ম ছিল যে বিমান যেখানে যাবে সেখানে আমাদেরকে ওই বিমানে যেতে, অন্য কোনো এয়ারলাইন্স যাওয়া যাবে না। তা আমার টিকিট ইস্যু হলো ওইভাবেই যে ব্যাংকক পর্যন্ত বিমান, এরপরে কোরিয়ান এয়ারলাইন্স, তারপরে জাপান এয়ারলাইন্স মিলে গেলে। তো এইটুকুই কনফার্ম। কিন্তু এখন তো মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো যোগাযোগ হয়ে যায়, কনফার্মেশন হয়ে যায়। তখন তো টেলিটক, ওই টেলেক্সের মাধ্যমে কনফার্মেশন আনতে হতো। সেই সময় কোথায়, সব ওপেন টিকিট নিয়েই কিন্তু আমি দুপুরবেলা 12টার সময় ফ্লাইটে করে আমি কিন্তু ব্যাংককে চলে গেলাম। আর বাকি 3 জন যে ওনাদের টিকিট ইস্যু করা ছিল ইউএনডিপি থেকে, ওনাদেরটা থাই এয়ারওয়েজে। এটা 17 মে 1981। কেন কথাটা বলছি, সেদিন থাইয়ের ফ্লাইট থাইল্যান্ড থেকে, আর এটা ব্যাংকক থেকে ঢাকা, মানে ব্যাংকক ঢাকা কাঠমান্ডু, আবার রিটার্নে একইভাবে যাওয়া আসা করতো। সেদিন কাঠমান্ডু থেকে ফ্লাই করে আসে ঢাকায়, থাইয়ের এয়ারওয়েজ টিজির ফ্লাইট কিন্তু ল্যান্ড করতে পারেনি, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো সেই ফ্লাইট কিন্তু আসলে এখানে ল্যান্ডই করতে পারেনি, যেই কারণে আমি আলটিমেটলি পরের দিনই কিন্তু কোরিয়া চলে গেছি। কিন্তু ওনারা আটকে গেছেন ঢাকায়, পরে 3 দিন ঘোরাঘুরি করে ওখানে গেছেন আর কি। তো ফাইনালি মেট টুগেদার। কোরিয়ার যেটুকু যা করার, যা দেখাটাকা শেষ। এবার আমরা জাপানে যাব। তো অলরেডি পুরো প্রোগ্রাম তো হসপস হয়ে আছে, ওদের সাথে কোনো যোগাযোগই নাই। জাস্ট টেলেক্স করা হলো, টিকিট মানে ওই ফ্লাইট কনফার্ম করে আমরা অমুক ফ্লাইটে করে নিলাম, অমুক ফ্লাইটে ওই দিনে আসতেছি ওখানে নারীতে, আমরা এতটা সময় ল্যান্ড করবো, ব্যাস ওখানেই শেষ। আমরা নামার পরে হাঁটতেছি, মানে অ্যারাইভেলের দিকে যাচ্ছি, হঠাৎ করে দেখি বিরাট একটা সাইনবোর্ড, প্যাসেঞ্জার ইনফরমেশন লেখা। কাছাকাছি যেয়ে দেখি যে 4টা চেম্বারে 4টা খাম। তারপরে দেখি যে আমাদের নাম, 4 জনের নাম লেখা প্রত্যেকটা চেম্বারে। তারপরে খামটা উঠেলাম, উঠে খুলে দেখি যে সমস্ত ইনস্ট্রাকশন সেখানে দেওয়া আছে। এমনকি আমরা নারিতা থেকে সিটিআর টার্মিনাল কীভাবে যাব, টিকিট কোথায় রাখা আছে, সব অল মানে অ্যারেঞ্জ। অবিশ্বাস্যটা ঘটনা। আমরা একেবারে মানে বললাম তো যে আমরা উই আর নো হায়ার যাই, দেখি যে সব কিছু আমাদের জন্য করা, একটা ট্যালেক্সই যথেষ্ট ছিল। এটা জায়গা থেকে এই জিনিসটা একটা করেছিল। ঠিকই পরে আমরা টিকিট কোথা থেকে কালেক্ট করতে হবে, লিমুজিন টিকিট, সেটা নিলাম এবং ফুললি পেইড। পরে আমরা সিটিআর টার্মিনালে গেলাম। যাওয়ার পরে এক ভদ্রলোক, মিস্টার ইমাই, আমার নামটা এখনও মনে আছে, উনি আমাদেরকে রিসিভ করে নিয়ে একেবারে হোটেলের চেক ইন করাই দিয়ে হি গট লস্ট।
2 ঘন্টা পরে এক মহিলা আসবেন এবং ঠিক 2 ঘন্টার পরেই আসলেন উনি। আসার পরে পুরা 5 দিনের পুরা ট্যুর প্রোগ্রাম আমাদের সব বুঝে টুঝে দেওয়া, এবং পরবর্তী সময় সেই কিন্তু সবসময় আমাদের সাথে ছিল ট্যুর গাইড হিসাবে। তো জাপানের প্রোগ্রাম শেষ, ভাবছিলাম যে আরও 1 দিন আমরা থাকবো, কিন্তু জিয়াউর রহমান সাহেব মারা গেলেন 30শে মে। তো আমরা দেখলাম যে জাপানে বসে এই জায়গায় বসে থেকে টাকা পয়সা খরচ করার দরকার নেই, আমরা ব্যাংককে চলে যাই। যাক, পরে ঠিকই আবার এই 1 দিনের মধ্যে টিকিটটা আবার আমাদেরকে ডেটে চেঞ্জ করে দিল, আমরা ব্যাংককে চলে আসলাম। তো এসে এখন একটা কথা আছে, এই যে জাপান কোরিয়াতে প্রায় 2 সপ্তাহ না 10-12 দিন তো কাটাইলাম। তো তো ভাত তো বাঙালি ভাত ভাত খাবার কথা, ভাত তো খাইতে পারি নাই। বাঙালি ভাত না খেলে কয়দিন থাকতে পারে। তো যাই হোক, আমরা রাত্রে পৌঁছলাম। পরের দিন সকালবেলা এক বাঙালি পোলার সাথে দেখা হলো ছেলের সাথে হোটেলে, সে আমাদেরকে নিয়ে গেল পরে পাউরহাট, ব্যাংককের একটা পুরনো শহর আর কি, যে ইন্ডিয়ানদের জায়গা, ওখানে নিয়ে গেলো ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সেদিন ওখানে মুরগির মাংস ডাল দিয়ে ভাত খেলাম, মনে হলো যেন অমৃত খেলাম আর কি, কারণ 10-12 দিন পরে ভাত খাচ্ছিলাম।